আমাদের ডিরেক্টর মোস্তফা কামাল রাজ মামা তিনি আমাকে সিলেক্ট করেছেন এই ফারহানা ক্যারেক্টারটা প্লে করার জন্য আর কি। তারপরে দাগটা ছেড়ে দেবো সবাই করে ফেলতে মানে কি সবাই তো করে ফেলতেছে। আমি 2018 থেকে কাজ করি হুম, অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট। আর এটা আমার অনেকগুলা কাজের মধ্যে একটা আর কি। পায়েলাপু থেকে পায়েলাপুর সাথে আমার অনেক ছোটবেলা থেকে কাজ হয়, তার সাথে আমার বন্ডিংটা ওই ছোটবেলা থেকেই ভালো। দুজনকে খুব বেশি ভালোবাসি, এরকম কোনো ডিফারেন্স নাই যে তাকে বেশি ভালোবাসি তাকে বেশি কম ভালোবাসি, দুজনের সাথে বন্ডিং খুব ভালো। প্রিয় দর্শক, আজ রাইজিং স্টারে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য যিনি বসেছেন তিনি ইতোমধ্যে খুবই জনপ্রিয় একজন চরিত্র। জনপ্রিয় তার নাম ফারহানা। এটি আমাদের গল্প, যে সিরিয়ালটি, যে ধারাবাহিকটি এই মুহূর্তে বাংলার মানুষের মুখে মুখে ঘুরছে, সেই সিরিয়ালের অন্যতম একটি চরিত্র ফারহানা আজকে আমার সাথে আছেন। তার সাথে গল্প করব, আড্ডা দিব এবং জানার চেষ্টা করব তার জীবনের নানা গল্প। ইশরাত অতিথি না ফারহানা, কোন নামে সম্বোধন করব? আসসালামু আলাইকুম ভাইয়া, ইশরাত অতীত। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত অতিথি, ওকে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আহ, সবকিছু মিলে আসলে কেমন যাচ্ছে তোমার দিনকাল? তোমার সিরিজ, অর্থাৎ এটি আমাদেরই গল্প, এই মুহূর্তে দর্শক মানে ব্যাপক 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 সাড়া ফেলেছে এবং তোমার যে ক্যারেক্টার ফারহানা মানুষের মুখে মুখে ঘুরছে। কেমন লাগছে? কেমন বোধ করছো? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ কি পরিচিতি পেতে তো সবাই পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি সেটার কারণে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, আহ, তোমার এই সিরিয়ালের সাথে যুক্ত হওয়াটা কিভাবে আসলে? এটা কি তোমার প্রথম কাজ নাকি এর আগে তুমি কাজ করেছো? আমি 2018 থেকে কাজ করি হুম, অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট। আর এটা আমার অনেকগুলা কাজের মধ্যে একটা আর কি। আমি অনেক আগে থেকেই কাজ করি। আর কাজের সাথে যুক্ত হওয়া হয়েছে আহ, আমাদের ডিরেক্টর মোস্তফা কামাল রাজ মামা তিনি আমাকে সিলেক্ট করেছেন এই ফারহানা ক্যারেক্টারটা প্লে করার জন্য আর কি। আচ্ছা, তুমি কি তাকে মামা বলো? ইয়েস। কেন মামা কেন? এটা আসলে তার সাথে আমার অনেক ছোটবেলা থেকেই কাজ হয়, তো তখন থেকে আমি তাকে মামা বলি। আচ্ছা, তার মানে কি তুমি মোস্তফা কামাল রাজের সাথে এর আগেও কাজ করেছো? মানে জি। এটা আমাদের মানে গল্পের আগেও জি, কোন কাজটা করেছিলে? আমি হচ্ছে মানিক রতন করেছি, তুমি আসবে বলে করেছি, আরো অনেক কাজ আছে, এগুলো নাম মনে নেই। আচ্ছা, তোমাদের এই সিরিয়ালটা কবে থেকে শুরু হলো? কাজ শুরু হলো কিভাবে শুরু হলো? তো শুনতে চাই, মানে শুরুটা শুনতে চাই আসলে। মানে যখন তোমাকে এই কাজের জন্য অফার করা হলো কিংবা যখন তোমার কাছে গল্পটা শোনানো হলো, সেই শুরুর দিনগুলো একটু শুনতে চাই। যখন কাজের অফারটা দেওয়া হয়েছে সেটা কাজ শুরু হওয়ার আরো ১-২ মাস আগে দেওয়া হয়েছিল। কারেক্টলি মনে নেই। বাট ক্যারেক্টারটা শোনার পর ক্যারেক্টারটাকে খুব ভালো মতো আয়ত্তে আনার চেষ্টা করেছিলাম। ফারহানার ক্যারেক্টারটা কিভাবে প্লে করব, কিভাবে ফারহানার মতো হব। আ এটা আগে থেকেই ভেবে রেখেছিলাম। আর এরপর শুট শুরু হয়। তো অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে শুট করি। ভালো লাগে। ফার্স্ট এ একটু নার্ভাস ছিলাম, কারণ কি তারা সবাই আমার থেকে অনেক সিনিয়র এবং তাদের সাথে খাপ খেয়ে মানে কাজ করতে পারবো নাকি, বা মানে তাদের মতো করে কাজ করতে পারবো নাকি, সেই বিষয়টা নিয়ে একটু টেন্স ছিলাম। বাট আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন তোমরা শুটিং শুরু করলে, যখন তোমার মার ক্যারেক্টার করেছেন দীপা খন্দকার, তোমার মামার ক্যারেক্টার করেছেন নাদির চৌধুরী, তোমার মামির ক্যারেক্টার করেছেন আমাদের সকলের প্রিয় মনিরা মনিরা আপা, তোমার মামাতো ভাই আহ, খায়রুল বাশার এবং ইরফান সাজ্জাদ, যে এত বড় বড় আর্টিস্টের সাথে তুমি তো তখন অনেকটা নতুন, বা তোমার তো তখন এত পরিচিতিও হয়নি। তাদের সাথে কাজ করতে গিয়ে তুমি বলছিলে যে তুমি নিজে একটু নার্ভাস ছিলা। তো তারপরে কিভাবে তোমার এই নার্ভাসনেস কাটালে? তাদের সাথে কিভাবে তুমি মিশে গেলে? নার্ভাসনেস ছিল, বাট তারা সবাই এত ফ্রেন্ডলি ছিল এবং তারা সবাই আমাকে এত আপন করে নিয়েছে। আর এখন তো আসলে অনেক আপনই হয়ে গেছি। তো ফার্স্ট এ থেকে তারা আমাকে ওই কমফোর্ট জোনটা দিয়েছেন যে মানে ওরকম আমার ফিলই হয় নাই যে আমি হয়তো আমার ভয় লাগছে অর সামথিং। কারণ কি সবাই অনেক সাপোর্টিভ ছিল আমার হুম, কো আর্টিস্ট যারা ছিলেন। কারণ কি সাপোর্ট ছাড়া আসলে একটা ভালো প্রজেক্ট করার জন্য অবশ্যই সবার সাপোর্ট প্রয়োজন এবং এইজন্যই আরকি হয়েছে আরকি। ওকে। তোমাদের যেদিন ১ম দিন শুটিং হয় আরকি, এটি আমাদের গল্পর। সেই ১ম দিন শুটিং তোমার কার সাথে সিন ছিল? সেই স্মৃতিটা একটু জানতে চাই, বা একটু স্মৃতিচারণ যদি করো। ১ম দিন শুট হয়েছিল আমার সামির ভাইয়ের সাথে। আ সামির ভাইয়ের সাথে শুট হয়েছিল আর আমার মামার সাথে শুট হয়েছিল। as much as I remember, বাট সামির ভাইয়েরটা আমার বেশি মনে আছে। হুম, হুম, তখন বাশার ভাইয়ের সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল। সাজ্জাদ ভাইয়ের সাথে আগেও শুটে দেখা হয়েছিল। বাট বাশার ভাইয়ের সাথে ফর দ্যা ফার্স্ট টাইম দেখা। তো হুম। আ এখন যেরকম আমাদের বন্ডিংটা খুব ফ্রেন্ডলি, তখন এরকম ছিল না। আমরা বেশি একটা মানে
মানে একটু awkwardness ছিল। মানে ওই মানে ফার্স্ট এর দিকে সিনগুলো দেখলে এখনকারগুলো আরো বেশি মনে হবে ভাই-বোন, সামির ফারহান অনেক বেশি হুম, কমফোর্টেবল। বাট ওই তো ফার্স্ট এ নতুন মানুষের সাথে দেখা। তো তখন আস্তে, আস্তে পরে আমাদের বন্ডিং ভালো হয়ে গেছে। তো ফার্স্ট সিনই ছিল যে আমি হচ্ছে ভাইয়ার বাইকে উঠে যে ভাইয়া এত বৃষ্টি পড়ছে ওই সিনটা, যেটা অনেক ফেমাস হুম। হয়েছে সিনটাও। তো ওই সিনটা ছিল অ্যান্ড তো বাইকে উঠে তারপর আমরা ভাইয়ার সাথে গল্প ভালোই হয় আরকি। ভাইয়া অনেক ফ্রেন্ডলি আরকি। এখন ফ্রেন্ডলি হয়ে গেছে। তো ফার্স্ট এর দিকে একটু নার্ভাস ছিলাম। আচ্ছা। আর বাসার ভাইয়া একটু মানে একটু মনে হয় ফার্স্ট কথাটা একটু আ শাই থাকে হয়তো। সাজ্জাদ ভাইয়ের সাথে যখন সাজ্জাদ ভাই আমি মনে নেই বাট স্টিল উনি অনেক মানে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। পরে আস্তে, আস্তে বাসার ভাইয়ের সাথে এরকম ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বাট সাজ্জাদ ভাইয়ের সাথে আগে হইছে একটু বেশি ফ্রেন্ডশিপটা। আচ্ছা। তো এটি আমাদের গল্প। এই অনেকগুলা ক্যারেক্টার, অনেকগুলা মানুষ, অনেকগুলো স্টার কাস্টিং। সবার সাথেই তোমার ভালো বন্ডিং আমরা দেখেছি। কিন্তু থাকে না এর মাঝখানেও মানে যেকোনো একজন থাকে যার সাথে মানে বন্ডিংটা অনেক বেশি থাকে। বন্ধুত্বটা কিংবা বোঝাপড়াটা অনেক বেশি হয়। সেই মানুষটা কে? সবার সাথে বন্ডিং খুব ভালো। বাট বাসার ভাইয়ের সাথে একটু বেশি আরকি ওই যে বোঝাপড়াটা মানে সব অ্যাডভাইস বাসার ভাইয়ের থেকে বেশি নেই আরকি। শুটের ফাঁকে, ফাঁকে যে ভাই এটা হইছে, ওইটা হইছে। সো ভাইয়ের সাথে গল্প বেশি হয়। সে খুব গল্প করতে পারে আমার মনে হয়। এবং ভালো অ্যাডভাইসও দেয়। সবার সাথেই খুব ভালো কারণ কি সবার সাথেই শুটের ফাঁকে, ফাঁকে অনেক গল্প হয়। এটা দেখলেই বুঝা যায় যে আমার যে সবার সাথে বন্ডিংটা ভালো। আলহামদুলিল্লাহ। হুম, হুম। আম সোনার বিন থেকে কামাল এবং কেয়া পায়েল তোমার ২ ভাবি। হুম। আ আমরা দেখেছি গল্পে মানে এই নাটকের শুরুর দিকে হচ্ছে তোমার বড় ভাবি তার সাথে তোমার একটু দূরত্ব ছিল। কিন্তু তোমার ছোট ভাবি তার সাথে তোমার খুব ভালো সম্পর্ক। দুজন দুজনকে খুব ভালো বোঝো। তাকে তুমি ভালোবাসো। কিন্তু মানে বাস্তবে কার সাথে তোমার সম্পর্ক বেশি ভালো? বা কাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো? এই ব্যাপারে আসলে দুজনকেই খুব বেশি ভালোবাসি। এরকম কোনো ডিফারেন্স নাই যে তাকে বেশি ভালোবাসি, তাকে বেশি কম ভালোবাসি। দুজনের সাথে বন্ডিং খুব ভালো। ওই যে বললাম সবার সাথেই গল্প করা হয়। যদি পায়েল আপু থাকে, পায়েল আপুর সাথে আমার অনেক ছোটবেলা থেকে কাজ হয়। তার সাথে আমার বন্ডিংটা ওই ছোটবেলা থেকেই ভালো। অনেক আগে থেকে ইভেন এতটুকু থেকে মনে হয় কাজ করা হয়। অনেক ছোট থেকে কাজ করি। 2018 এও মনে হয় কাজ করেছিলাম আপুর সাথে। তো ওইভাবে আপুর সাথে বন্ডিংটাও খুব ভালো। আর সোনার আপুর সাথে এটা আমার ফার্স্ট কাজ। বাট সোনার আপুর সাথে আমার ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়ে গেছে। মানে ওই ব্রেকে থাকলে কথা বলা হয়, গল্প করা হয় সবার সাথে। তোমার মামা? আমার মা আমার মামা অনেক ভালো। ইভেন আমার মামার সাথে আমি অনেক গল্প করি। তাই? হ্যাঁ, মনে হতে পারে যে আ মানে আমার যেরকম ফার্স্ট এ নার্ভাস ধারণাটা ছিল যে উনারা তো সবাই অনেক সিনিয়র। বাট আ আস্তে, আস্তে দেখি কি সবার সাথে আমি আমার মামার কাছ থেকে অনেক গল্প শুনেছি তার ছোটবেলার। মানে ইন রিয়াল লাইফ নাদের হুম, হুম, চৌধুরী আঙ্কেলের কাছ থেকে হুম, আমি হুম। অনেক গল্প শুনেছি তার ছোটবেলার কিছু স্টোরিজ সে আমাকে এবং সে আমাকে শুনিয়েছেন। আরেকবার বলি এটা সমস্যা হ্যাঁ, হ্যাঁ। শিওর। সো নাদের চৌধুরী আঙ্কেল তার সাথে আমার অনেক ভালো বন্ডিং। কারণ কি সে তার ছোটবেলার অনেকগুলো স্টোরি আমাকে শুনিয়েছেন। মেকআপ সেটে যখন আমরা মানে মেকআপ রুমে বা সেটে বসে থাকি তখন সেই গল্পগুলো করেন। সো তার সাথে আমার বন্ডিং খুব ভালো। আ সেম আমার মামি এবং মার কথা তো আর কি বলব। মামির সাথে যেরকম স্ক্রিনে, মার সাথে যেরকম স্ক্রিনে ওরকমই আসলে। ব্যাপারগুলো সব রিয়ালিস্টিক আমাদের মধ্যে। আর আমরা বেশি একটা আমার মনে হয় অ্যাক্টিং করতেই হয়নি। কারণ কি আমাদের মানে বন্ডিংটা ন্যাচারাল যে ফ্যামিলি বন্ডিংটা ওটা খুব আগে থেকেই ভালোই ছিল। রাইট। আ ইশরাত অতিথি তুমি তো থিয়েটার করোনি। অভিনয় সেভাবে শিখোওনি। এত ভালো অভিনয় কিভাবে করো আসলে? ভালো অভিনয় করে কিনা জানি না। বাট আমি অলওয়েজ ট্রাই করি যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটা যাতে সুন্দর মতো প্লে করতে পারি এবং ক্যারেক্টারটা যে সিচুয়েশন এ আছে, মানুষও যাতে সেই সিচুয়েশনটা ফেস করতে মানে ফিল হুম, করতে পারে হুম, হুম। আরকি। তো আ মানে আমি ট্রাই করি জিনিসটাকে রিয়াল লাইফ এ নিজে আয়ত্ত করা যে আমার সাথে এরকম হয়েছিল, ওরকম হয়েছিল। তাহলে আমি কিরকম অ্যাক্টিং করতাম বা আমার কিরকম একটা আম প্রভাব হতো জিনিসটার উপর। তো হুম, হুম। ওরকম করে আমি আরকি আয়ত্ত করি। বাট এটার মধ্যে আর কোন স্কিলস নাই যে শিখা-টিখা কখনো শিখিনি অ্যাক্টিং। এটা আছে আরকি ন্যাচারালি আচ্ছা, ফ্রম আচ্ছা। আল্লাহ। না আমি দেখেছি যে এই সিরিয়ালটাতে এমন কিছু, কিছু সিন আছে যেটা প্রায় ২.৫ মিনিট পর্যন্ত টানা একটা শটে চলতেছে। এর মাঝখানে কোন ধরনের শট চেঞ্জ হচ্ছে না। মানে থাকে না? এটা আসলে একজন মানে খুবই পারদর্শী বা কি বলে যে দক্ষ যদি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস না হয় এটা আসলে অনেক ডিফিকাল্ট। এত লম্বা সময় ধরে এক্সপ্রেশন ধরে রাখা, ডায়ালগ মনে রাখা, কাউন্টার দেওয়া, ফিডব্যাক দেওয়া এটা অনেক ডিফিকাল্ট। বাট আমি যেটা দেখে অবাক হয়েছি যে তুমি ছোট একটা মানুষ কিন্তু মানে এত লম্বা সময় ধরে একটা সিন করতেছো একটা শটের মধ্যে। কিভাবে এটা আসলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আ মনে হয় এটা আসলে আমার কাছে হার্ড লাগেনি। এটা তোমাকে বাট আগে থেকে নরমালি রিহার্সাল করে নিতে অনেক রিহার্সাল আমি বলি আমাদের বেশিরভাগ যে ডায়ালগ গুলো আমরা কিন্তু স্ক্রিপ্ট পড়ি না। আচ্ছা। আমরা
টাচই করি নাই। আমরা জাস্ট সেটে গিয়েছি, মামা সিনটা এক্সপ্লেন করেছেন। মামা কয়েকটা ডায়লগ যে এরকম এরকম করে বলবে বা এরকম এরকম ডায়লগ দিয়ে দেন। এরপর থেকে যে প্লে গুলা করি এর মাঝখানে কিছু কিছু লাইন কিন্তু আমরা নিজেরাই বলি। ওয়াও! সো এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যেটা অনেকেই জানে না হয়তো, সেটা আজকে বলে দিলাম যে আমাদের মানে পুরোপুরি একদম মানে আমি তো স্ক্রিপ্ট খুব এক কম। দুইবার মনে হয় ধরেছি, আচ্ছা। এক দুইবার সিনের জন্য, বাট স্টিল আমাদের কিছু কিছু ডায়লগ আমরা নিজে থেকে দিই। বেশিরভাগ মানে 80% ডায়লগ আমরা নিজের থেকে দেই আর মামা বলে দেয় ওরকম। বাট স্ক্রিপ্ট পড়ে যেরকম স্বাভাবিকভাবে সব নাটকে আমাদের স্ক্রিপ্ট হুম, থাকে, হুম, হুম। তো ওরকম মানে স্ক্রিপ্ট কখনো মুখস্থ করা হয়? না, মুখস্থ করা হয়নি। বাট হ্যাঁ, ডায়লগ কিছু কিছু বড় বড় ডায়লগস যেগুলো ফারহানা দেয় ওগুলো একটু আমার একটু মনে রাখতে হয়। বাট মনে রাখার জন্য একটু ডায়লগ গুলো হুম। কারণ কি ওরকম ম্যাচিউর থিঙ্কিং তো আসলে আমি করতে পারি না, তো ওই সিচুয়েশনটার জন্য মাঝে মাঝে স্ক্রিপ্টটা পড়া হয়। আর অনেকক্ষণ সিন হয়, এটা ট্রু। বাট হয়ে যায় আর কি, ন্যাচারালি। বললাম তো, হয়তো অনেক মানুষের কাছে এটা হার্ডই লাগে, আসলে আমার কাছেও হার্ড লাগে যে আসলে ভাবতে গেলে আমিও ভাবি যে কিভাবে সম্ভব। অনেকক্ষণ ধরে সিন দেই, তারপর ডায়লগস অনেক, আপনি যদি খেয়াল করেন তাহলে আমার ডায়লগ গুলো মাঝে মাঝে অনেক বেশি, লাস্টের যে এপিসোডটা ছিল হুম, আমাদের হুম। মেগা এপিসোড, ওটা তো আমার ডায়লগ গুলো খুব বড় বড় ছিল। হ্যাঁ, হ্যাঁ, তোমার এবং বিশেষ করে তোমার আমার মামির সাথে একটা কনভারসেশন আমি হ্যাঁ, দেখেছি আর যে আমার প্রায় ২.৫ মিনিটের উপরে একটা কনভারসেশন চলছে। হুম। এর মাঝখানে কোনো ধরনের শর্ট কাটা হচ্ছে না। আমি একটু অবাক হলাম যে মানে এত লম্বা সময় একটা মেয়ে, নতুন একটা মেয়ে কিভাবে অ্যাক্টিং করছে? ইমপ্রেসিভ। হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় আমাদের এই গল্প নাটকটা আমাকে অ্যাক্টিং করার অনেক স্পেস দিয়েছে। এবং আমি আসলে সবসময় এরকম কাজই ছোটবেলা থেকে করতে চাইতাম যেখানে আমার অ্যাক্টিং করার স্পেসটা থাকবে। এবং আমার কাছে মনে হয় রাজমামা এই জিনিসটা আসলে বুঝতে পেরেছেন এবং তাকে অনেক অনেক ধন্যবাদ, যে তিনি আমাকে এই স্পেসটা দিয়েছেন। কারণ কি অ্যাক্টিং করার স্পেসটা আমি অনেক আগে থেকেই চেতাম। তো আমার হুম, কাছে হুম। মনে হয় ফারহানা ক্যারেক্টারটা প্লে করার জন্য অ্যাক্টিং করার স্পেসটা ছিল। রাইট। সো তারপর আমি একটু তোমার ব্যক্তি জীবন নিয়ে, তোমার পরিবার নিয়ে একটু জানতে চাই। আ তোমার হোম টাউন হচ্ছে নরসিংদী। তুমি থাকো হচ্ছে উত্তরায়। তুমি এবার হচ্ছে এইচএসসি দিচ্ছ, না এসএসসি দিচ্ছ? এসএসসি। এসএসসি দিচ্ছ, রাইট। সো তুমি হচ্ছে এবার এসএসসি দিচ্ছ। তোমার ফ্যামিলিতে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, আমার ২ জন বড় বোন আছেন। অ্যান্ড আমার হচ্ছে বিড়াল আছে ২ টা। আচ্ছা, কি নাম ওদের? আর আমার ব্রাদার ইন ল আছে, আমার দুলাভাই। ওকে। সো তোমার আ বিড়ালগুলোর নাম কি? একটার নাম হচ্ছে টাইগার, আরেকটার নাম হচ্ছে মাও। মাও। আচ্ছা, না মাও কেন? মাও বেসিক্যালি টাইগারের নামটা আমাদের রাখতে বেশি একটা কষ্ট হয়নি। কারণ কি টাইগারের যে আগের মালিক ছিল সে টাইগারের নামটা টাইগার রেখেছিল। বাট আমার কাছে নামটা বেশি একটা ভালো লাগেনি। কারণ কি টাইগারের ফেসটা খুব কিউট ছিল আর ওর আইস ব্লু। হুম, তো হুম। আমার কাছে ওর অন্য নাম রাখার অনেক ইচ্ছা ছিল। বাট ও টাইগারে অভ্যস্ত ছিল, তো টাইগারে রেখেছি। বাট মাওয়ের নাম রাখতে যেয়ে বুঝতে পেরেছি যে আসলে টাইগারের নাম টাইগার রাখা হয়েছে, ভালো হয়েছে। কারণ কি অনেক কষ্ট বিড়ালের নাম, মানে আমি জানি না মানুষ কিভাবে নাম সিলেকশন করে। এবং আমার ছোট বিড়ালটার নাম রাখতে যেয়ে আমার মনে হচ্ছিল আসলে নাম রাখাটা খুব কঠিন কাজ। তো ও সবসময় মাও, মাও করে, তো আমি মাও রেখে দিয়েছি যে মাও। ওকে। কারণ কি মানুষ মানে সচরাচর বাসায় আসলে বিড়াল দেখলে, বা আমিও যখন বিড়ালকে ডাকতে চাই বা রাস্তার মধ্যে ধরেন বিড়াল আছে, তখন যখন আমি রাস্তার মধ্যে বিড়াল দেখলে আদর করি, তো ওভাবে ডাকলে আমি সবসময় বলি না মাও, মাও, হুম, তখন হুম। এইভাবে আর কি ডাকটা চলে আসে এরকম। ডাকটা চলে আসে। আচ্ছা। সো তুমি এবার এসএসসি দিচ্ছ। এসএসসি শেষ করে কি প্ল্যান তোমার? এসএসসি শেষ করে ভালো ভালো কাজ করার প্ল্যান, আর ফার্স্ট একটু দাদু বাড়ি নানু বাড়ি ঘুরবো, এটা সবচেয়ে বড় প্ল্যান। ওকে। একটু একটু আরাম হুম। করবো আর কি। তোমাদের এই সিরিয়ালে কাজ শুরু হয়েছে কতদিন ধরে? আমাদের সিরিয়ালের কাজ অনেক দিন হয়ে গেছে। আমি এখন কারেক্টটা না বলে তো একটু ব্যাপারটা কেমন হয়ে যায় না? আচ্ছা, ওকে। ধরো ১ বছর, মিনিমাম ১ বছরের বেশি সময় হ্যাঁ, ধরে। মিনিমাম, বাট ১ নট বছর। লাইক ১ বছরই হয়েছে ফুললি। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি। সো যখন তোমার এই সিরিয়ালটা পপুলারিটি পাওয়া শুরু করলো, তখন তোমার আত্মীয়স্বজন, তোমার স্কুলের বন্ধু-বান্ধব, তোমার স্কুলের টিচাররা তোমাকে কিভাবে ট্রিট করা শুরু করলো বা তোমাকে কিভাবে দেখা শুরু করলো? আহ অনেক ভালো মতো ট্রিট করা শুরু করেছে। আসলে আত্মীয়স্বজন তো আসলে সবসময় খুব বেশি আদর করে, ভালোবাসে আমার। হুম, হুম। কাজিনস দেন আমার হচ্ছে যারা আছে সবার সাথে আমার রিলেশন খুব ভালো। সো তারা আমাকে সবসময় আদর করে এবং সবসময় আমাকে সাপোর্ট করে। বাট ফারহানা ক্যারেক্টারটা প্লে করার পর যখন ধরেন আমার নিজের মামা অথবা আমার নিজের আ কেউ বা খালা যদি বলে যে আমি ওদের, মানে ওরা আমার খালা অথবা ওরা আমার মামা, তখন কেউ বিলিভ করতে চায় না। তখন আমার খুব হাসি আসে। তখন আমাকে
ভিডিও কলে একটু কথা বলাই দেয় যে এই যে দেখেন। তো ওরা সব অবাক হয়ে যায়, না কিভাবে সম্ভব, আপনার ভাগ্নিকে কবে থেকে ভাগ্নি হইলো, মানে কখন ভাগ্নি হলো। সো তখন ভিডিও কলে কথা বলার পর আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করি যে মানুষ আসলে বিশ্বাসই করতে চায় না, আমার চাচিকে বিশ্বাস করতে চায় না, মামাকে বিশ্বাস করতে চায় না যে হ্যাঁ আপনার ফারহানাকে চিনেন সামথিং। সো আমার এটা নিয়ে খুব মানে মজার মজার মেমোরিজ আছে। আর যখন এই নাটকটা ফেমাস হয় তারপর তো দাদু বাড়ি যাওয়া হয়েছে, নানু বাড়ি যাওয়া হয়নি। তো দাদু বাড়িতে যেও দেখলাম আসলে ওই পর্যন্ত আসলে নাটকটা এত ফেমাস হয়ে গেছে, আমি আসলে এক্সপেক্ট মানে নিজে থাকলে তো হুম, বোঝা যায় না না হুম। কতটুকু ফেমাস হয়েছে। তো দাদু বাড়ি যেয়ে রিয়েলাইজ করলাম যে আসলে মানুষ এই নাটকটা দেখে, কারণ কি সবাই আমাকে চিনতে পারছিল, ছবি তুলছিল, ভিড় করে ফেলতেছিল। মানে তখন আমার কাছে জিনিসটা মনে হলো হ্যাঁ আসলে অনেক মনে হয় কিছু একটা হয়ে হয়েছে। গেছে, কিছু একটা তো করছি। ওকে। আর তোমার স্কুলের বন্ধু-বান্ধবরা, আর টিচাররা? স্কুলের বন্ধু বান্ধব, টিচার সবাই খুব ভালো বলেছে, টিচাররা খুব ভালো বলেছে। টিচাররা কিছু কিছু কয়েকজন টিচারদের সাথে কথা হয়ে, মানে কারণ কি আমার তো স্কুল শেষ হয়ে গেছে, তো পরে তো আর স্কুলে যাওয়া হয়নি। বাট একবার যাওয়া হয়েছিল, তখন সবাই আমাকে খুব আদর করেছেন এবং আমাকে বলেছেন যে আমার ইন্টারভিউজ গুলা তারা দেখেন, তো আমাকে বলছিল যে তুমি তো সব নিজেই জানো, এত ম্যাচিউর ভাবে কথা বলতে পারে আমাদের অতিথি, আমি জানতাম না। তোমাকে তো তাহলে আর কিছু শিখানো লাগলো না, কারণ কি আমি হ্যাঁ। মনে হয় বলেছিলাম যে পড়ালেখা আর অ্যাক্টিং দুটোই আমার জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো সে খুব ইমপ্রেসড হয়েছিল এবং আমাকে বলেছিল তাহলে তো তোমাকে আসলে কিছু শেখানো লাগলো না, আমাদের আমাদের অতিথি এত ম্যাচিওর, আমি জানতাম না। তো আচ্ছা। এগুলোই। ওকে। তারপর তোমার যারা বন্ধু-বান্ধব, স্কুলের যারা ফ্রেন্ড, ওরা তোমাকে ফোন দিয়ে কি ধরনের কমপ্লিমেন্ট দিয়েছে? বা থাকে না যে নিশ্চয়ই এই নাটক দেখার পরে তোমাকে তো নিশ্চয়ই ফোন করেছে তোমার বন্ধুরা, বান্ধবীরা। কি ধরনের কমপ্লিমেন্ট তারা দিয়েছে? ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, সবাই খুব সাপোর্টিভ ছিল এবং আমাকে বলেছে ফোন দিয়ে যে হ্যাঁ তোর অ্যাক্টিংটা দেখছি খুব ভালো লাগে, এরপরে কি হবে, এগুলো এগুলো জিজ্ঞেস করে। তবে বলি না মানে কাউকে। আগে থেকে জিজ্ঞাসা করে নিত হ্যাঁ যে জিজ্ঞেস পরের এরপরে এপিসোডে কি কি হবে, হবে? আমি তো কাউকেই বলি না, আমার হ্যাঁ, হ্যাঁ, টিউটরকে বলি না। আচ্ছা, ওকে। আমার হোম টিউটর আমাকে প্রায় জিজ্ঞেস করে যে কি হবে বলো, কি হবে। বলা যাবে না। আমি বাসায় কাউকে বলি না, এটা একটা পলিসি। ওকে। তারপরে যে এই যে তুমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছো, তো বাইরে বের হলে, রাস্তাঘাটে বের হওয়াটা তো নিশ্চয়ই এখন তোমার জন্য টাফ, তাই না? রাস্তায় বের হলে মানুষজন সেলফি তোলার জন্য চলে আসে না? আচ্ছা মানুষ কি এটা বুঝেন নিজেরা যে সেলিব্রিটি হয়ে গেছে, এটা বললে আমার কাছে খুব হাসি আসতেছে যে আমি না, আমি অবশ্যই তুমি খুব তো নর্মাল। তুমি যে এই যে রাস্তাঘাটে যখন বের হও, বা ধরো এখন কি তুমি পাবলিকলি শপিং করতে পারো বা বাইরে যেতে পারো? সমস্যা হয়, বাট ইটস নট সমস্যা, ইটস লাইক মানুষ ছবি তুলতে আসে, চিনতে পারে, ভালো লাগে। কিন্তু কিছু কিছু টাইমে মানুষ যেমন হুটহাট ভিডিও করা শুরু করে না বলে একটু একটু প্যারা হয়। বাট যারা ছবি তুলতে আসে এবং আমাকে বলে যে তোমার অ্যাক্টিং দেখে হুম, হুম। খুব ভাল লাগে। ভালো লাগে, খুব রাইট। ভালো লাগে। আসলে আমার মনে হয় এটাই তো পাওয়া, আসলে এটাই তো মানে মানুষ চায় হুম, না, মানুষ আমাকে চিনুক, হুম। মানুষ জানুক। সো বেশ একটা মানে প্যারা লাগে না, বাট মানুষ চিনতে পারে, এটা খুব ভালো লাগে। তুমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার তো নিশ্চয়ই সিট পড়েছে অন্য কোনো স্কুলে, তাই না? মানে কেন্দ্রটা তো অন্য অন্য কোথাও। তো এটা আসলে হ্যাঁ বল। হ্যাঁ, তো যখন তুমি নতুন অন্য একটা ভিন্ন স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছ, সেখানে যারা গার্ড পড়ে টিচাররা তারা ভিন্ন স্কুল থেকে আসে, তোমার পাশে যার সিট পড়ে সেও ভিন্ন কোনো স্কুলের। সো মানে থাকে না, দেখে তোমার দিকে এইভাবে একটু তাকায় না, ইস ওকে চেনা চেনা এটা লাগছে। খুব ফানি একটা মানে এক্সপিরিয়েন্স, আমি বলি মানে আমার খুব হাসি আসে। ওই যে যেরকম বলে রাস্তায় চেনার পরে কিছুক্ষণ মানে একজন একজনকে বলে "এই এটা এটা উঠায় না, এটা এইটা অতিথি", হুট করে চিল্লায় উঠে, মানে আমি হাঁটতে থাকি না, তো পিছন দিয়ে শুনতে পাই যে ফারহানা, ঈশাত অতিথি এই মেয়েটার নাম কি জানি, এগুলো এগুলো আমি সব শুনতে পাই। বাট হ্যাঁ তখন একটা হাসি আসে। তো মানে খুব কিউট লাগে ব্যাপারগুলা, যে মানুষ কত সুইট, মানে মানুষ মনে রাখতেছে, এটা আসলে নিজের কাছে খুব ভালো লাগে। আর স্কুলের যে ঘটনাটা, এটা আসলে আপনি জিজ্ঞেস করেছেন, ভালো হয়েছে, কারণ কি আমি এটা শেয়ার করতে চাই। মানে আমার তো খুব মানে নিজের সাথে হলে আর কি বুঝবেন যে কেমন একটু হ্যাঁ, মানে মানুষ চিনতে পারতেছে কিন্তু বলতেছে না কিছু। তো ফার্স্ট দিন যখন আমি অন্য স্কুলে যাই, তো আমি তো নার্ভাস, এখন কেউ তো জানে না যে ফারহানা এসএসসি দিতেছে, তাই না? হ্যাঁ, মানুষ চিনে কিন্তু কেউ জানে না। এখন আমার পাশে যে মেয়েটা বসছে, আমি তো ফার্স্ট যখন ঢুকছি তখন সবাই তুমি তো কি মাস্ক পরে ঢুকছো? হ্যাঁ মানে ফার্স্টের দিন মাস্ক পরে নেই, দ্বিতীয় তৃতীয় দিন মাস্ক পরেছি। ফার্স্ট আচ্ছা। দিন ভাবছি কি আর হবে, মানে কি আর হবে। হ্যাঁ, হ্যাঁ। পরের দিন থেকে মাস্ক পরা স্টার্ট করছি। তো পরে আমি যখন হলে ঢুকি তখন সবাই একটু মানে মানে অবাক, মানে সবাই না এমনি তাকাই ছিল যে হ্যাঁ কি কই যাচ্ছে কি এটা তো ও কেন যাচ্ছে এখানে, তখন আমি ঢুকছি। তো আমি তো নর্মাল মানে হুম। আর কি মানে তুমি তো নরমালি, আমি তো নর্মালি যে আমার সিটে বসছি, বসে আমার পাশে একটা মেয়ে বসবে, ওই মেয়েটাকে দেখে কি ৩-৪ জন ওর স্কুলের বাচ্চা কাচ্চা টেনে নিয়ে গেছে। এখন আমি না নিচে ভাবে, আর অন্যরা আমার দিকে তাকাই আছে বুঝতেছে তো, তো তাকাই আছে। তখন আমি না কি করবো, আমি নিচে তাকাই আছি, বসে আছি, ওয়েট করতেছি। তো দেখি কি পিছনে তাকাই না একটা ভিড় হয়ে গেছে, ওই যে আমার পাশে বসবে তাকে নিয়ে ভিড় হয়েছে। তো ওকে না ভিড় হয়েছে, এখন ও না পুরা আমার দিকে তাকাই আছে, ওরা সবাই, বাট ওরা সবাই
ওকে ঘিরে আছে, ঘিরে ওকে জানি কি বলতেছে, কি বুঝাইতেছে, কি মানে কি জানি একটা কথা বলছিল, হুম। অনেক মানুষ। তো আমি পিছনে থেকে আমি একটু তারপর আমি না অকওয়ার্ড আবার সামনে তাকাই ফেলছি, আমি আসলে নতুন 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 আর কি কথা বলবো। তা পরে ও আসছে একটু পরে, তারপরে আমার একজন ফ্রেন্ড আসলে আমার সাথে কথা বললো, পরে একটু পরে ও আসছে, একটু বসছে, বসার পর ও কিছু বলেনি আমাকে, ওরা কেউ কিছু বলেনি, ওরা সবাই শুধু সুন্দর দেখে মতো চলে গেছে। হ্যাঁ। সুন্দর মতো বসছে, কিছু বলেনি। তো পরে আমি খাতাটা দিচ্ছি, এখন খাতা দেওয়ার টাইমে না টিচার ফার্স্টে এমন একটা লোক, এরকম একটা লোক দিছে পুরো এরকম। আমি না খাতা নিতে যে আমি না বুঝিনি উনি কেন দিছে, তো আমি খাতা নিছি, আমার একটু হাসি আসছে। তারপর আমি না দাগাইছি, দাগানোর পর বলে কি আরেকবার আসছে ওই সেম টিচারটা, এসে বলে কি ও একটু ওই যে আমাদেরই গল্প ফানার মতো দেখতে, তাই না মেয়েটা? তা উনি এটা বলতে বলতে সামনে চলে গেছে, আমার না এত হাসি আসছে, আমি জাস্ট হাসি কন্ট্রোল করতে পারি না, আমি জাস্ট এভাবে আমার রোল ফিল আপ করতেছি। পরে আমার পাশের মেয়েরা বলে কি হ্যাঁ ম্যাম ওর মতোই দেখতে, ওর মতোই দেখতে, এগুলো এগুলো বলতেছে। কারণ আমি তো গ্লাসেস পরি, আসলে চেনা সম্ভব না, চেনা যায় না মাঝে মাঝে। তো মানে আমিও তো ভাববো না যে, আমি যদি ফারহানাকে চিনতাম আমিও ভাবতাম না যে আমার পাশে এসে মানে আমার হলে এসে পরীক্ষা দিচ্ছে, চিনি। তো আমি দিতেছি, হাসতেছি। এখন না আরেকটা মিস আসছে, দুইটা মিস বসে, তো আরেকটা মিস এসে আমাকে বলে কি একটু লেন্দি হয়ে যাচ্ছে না, কোনো সমস্যা নাই। তো আরেকটা মিস এসে আমাকে বলে কি আই ওকে না ওই আমাদেরই গল্পের ফারহানার মতো লাগে, তাই না? তো পরে না মিস বলে কি আমারও লাগতেছে। তো আহ, পাশ থেকে আমার ক্লাসের আমার স্কুলের একটা মানে ও আগে আমার স্কুলে পড়তো, সে বলে কি মিস এটা তো ওই, তাই না? মিসটা না কি তুমি 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 পরীক্ষা দিচ্ছ? তারপর আমি বলছি, জি ম্যাম, আসসালামু আলাইকুম। তো মানে এভাবে আর কি বলবো। তারপর আমি ফিল আপ করতেছি। তো পরে না মিসটা তো খুব সারপ্রাইজ হয়ে গেছে। মিসটা নাটক মানে মিস বলে কি কালকে এপিসোডটা দেখে আসছি, মিস আমার দিকে হয়ে তাকিয়ে আছে। তো পরে বলতেছে বা কি ওয়াও, আমি তো অবাক হয়ে গেলাম, কি ভালো কি সুন্দর, এগুলো বলতেছে। তো আমি তো লজ্জায় পড়ে গেছে, কি বলবো, আমার মানে একটু শাই ফিল হইতেছিল, একটু হ্যাপিও লাগতেছিল, বাট একটু শাই ফিল হচ্ছিল, বাট ভালো লাগছে। তো পর থেকে সবাই চিনে ফেলছে, পরে ৩-৪ জন এসে বলছে যে হ্যাঁ তুমি তো, আমার আবার ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে, আচ্ছা। তো এই জন্য যে দেখে সেই তো। আর কয়েকজন টিচার মনে করেছিলেন যে আমি হচ্ছে ডক্টর এজাজ আঙ্কেলের মেয়ে। এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে তো এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি আমরা দেখলাম যে মানে ডক্টর এজাজ ভাই এবং তোমার সাথে কিছু ছবি দিয়ে মা সরি মেয়ে এবং বাবা এরকম। সো আমি একটু জানতে চাই আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করো আজকে অডিয়েন্সদেরকে। ক্লিয়ার কি করবো, ক্লিয়ারই তো। উনি আমার বাবা না, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, আর সিভিল ইঞ্জিনিয়ার। আর হচ্ছে এটা না একটা ফানি হ্যাঁ। গল্প বলি, যে হচ্ছে একজন টিচার, দুজন টিচার, দুজনই আমাকে চিনতে পেরেছেন। তো একজন এসে আমাকে আবার বললো যে হ্যাঁ তোমার ইন্টারভিউ দেখি, আমি তোমার ইন্টারভিউ তোমার ভিডিওস আমি দেখি স্যার বলতো, থ্যাংক ইউ স্যার। তো স্যার অনেক সুইট, আমার স্কুলের গার্ড ওনারা অনেক সুইট ছিলেন এবং আমাকে অনেক ভালোই ট্রিট করেছেন। তো আরেকজন দুইজন টিচার, দুজনেই ছেলে। তো এটা আমি এটা ফানি, আমি জানি না বলা উচিত না কিনা, সে আমাকে বলছে। তো একদিন সে তো ফার্স্টে বলছে কি উনার ওর বাসা গাজীপুর। তো আমি না স্যারকে বলতে গেছি, স্যারকে তুমি লিখো লিখো, তুমি লিখো। তো তাকে না লিখো। তারপর আমি কিছু না বলে আমি লিখা শুরু করছি, আমি তো লিখতেছি আর কি বলবো। এখন লিখার টাইমে তার কোনো ধ্যান থাকে না। তো পরের দিন একজন টিচার বলছিল যে ওই যে আরেকটা টিচার আছে না, তিনি বলছিলেন যে তোমার বাবা মনে হয় ডক্টর এজাজ। তো পরে আমি বললাম যে না না উনি আমার বাবা না। তবে আমিও তো জানি, কিন্তু উনি তো এটা নিয়ে আসলে মানতেই চাচ্ছিল না যে তোমার বাবা ডক্টর এজাজ না। পরে এটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন হওয়ার পর আমি তাকে কি করলাম, যে যে আমাদের যে সাইন করার হাজিরা খাতা। হাজিরা খাতা, হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটে হচ্ছে আমার বাবা মার নাম লিখা, সে নাকি তাকে সেটা দেখিয়েছে যে এই যে আমার বাবার নাম। তাহলে আমরা আজকে দর্শকদের এই বিষয়টা ক্লিয়ার করি, তাই না? দর্শকদের আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ক্লিয়ার করতে চাই যে আমাদের সকলের প্রিয় অভিনেতা ডক্টর এজাজ আসলে ফারহানার বাবা নন। এটা আসলে একটা রিউমার। এই রিউমারটা হওয়ার পিছনে বা ছড়ানোর পিছনে কারণ কি? মানে তোমাদের চেহারার অনেকটা মিল আছে এই কারণে? ওকে, একটা ছবিও মনে হয় তোমাদের একসাথে মানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমাদের ফেস একই রকম আপনার মনে হয়? কিছুটা লাগে, কিছুটা লাগে। কিছুটা লাগে। কিছুদিন আগে দিনার আঙ্কেলের মেয়েটাও হয়েছিল নিউমার। আচ্ছা। এটা বেশিটা মনে হয় ফেমাস হয় না, বাট এটা হয়েছিল। তা আমি এগুলো দেখে আমরা খুব মেকআপ রুমে হাসাহাসি তো করছি। ডক্টর এজাজ তো তোমাদের এই গল্পে আরে কাজ করেছেন। আমি মানুষের কথা কি বলি, সোনারা আপু পর্যন্ত কনফিউজড হয়ে আচ্ছা, কি বলেছে তোমাকে সে? সোনারা আপু আমাকে কিছু বলে নাই। সোনারা আপু হচ্ছে দীপা আন্টিকে জিজ্ঞেস করতেছিল যে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো। পরে এটা বলে সে মানে সে তো আস্তে করে বসে পড়ে না। দীপা আন্টি বলে না 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 উনি ওর বাবা না, ওর বাবা না। তখন বলি কি হ্যাঁ,
তো বলছে ওটা ওর বাবা না, ওটা তোর এমনিই ছড়াইছে, যে দিনারও বাবা এটা ছড়াইছে, তো এটা বলতেছিল উনি। তো সুনের আপু পর্যন্ত কনফিউজড হয়ে গিয়েছিল যে আহ, উনি আমার বাবা নাকি ডক্টর এজাজ আঙ্কেল। তো পরে উনি আমাকে জিজ্ঞেস করেন, উনি দীপান্টিকে জিজ্ঞেস করেছে, তো দীপান্টি বলে না 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 ওটা ওর বাবা না। হ্যাঁ না, বুঝতে পারছি যে হচ্ছে আমার বাবার কথা জিজ্ঞেস করছে। তখন আপু বলে কি না, আমার ফ্যামিলি সবাই বলতেছে ওটা নাকি ওর বাবা, মানে আমার ফ্যামিলি মানুষ বলতেছে যে মেয়েটা বাবার বাবার মতো অ্যাক্টিং ভালো করে, এটা ওটা কি জানি বলতেছিল। তো পরে বলে কি যে তারপর আমি বললাম যে না ওটা ওর বাবা না। তারপর বলতেছিলাম যে সেটাও তো ওরা একসাথে ছিল, কিন্তু কোনো তো কথা বলতে দেখলাম না যে বাবা নাকি, বুঝা তো যায় নাকি প্রফেশনালিজম। তখন নাকি তার ফ্যামিলির মেম্বার বলেছিল যে প্রফেশনালিজম মেনটেন করছো, তুমি বুঝবা না। আচ্ছা, তার সাথে তোমার তো দেখা হয়েছে নিশ্চয়ই, তোমরা তো একসাথে সিন করেছো, মানে তোমাদের তো সিন ওইভাবে একসাথে ছিল না, বাট দেখাতে হয়েছে। তো তখন কি তোমার ওই ছবি, যে ছবিটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তখন কি সেটে তোলা ছবি? আহ ওটা আগে তোলা হয়েছিল, অ্যান্ড এই রুমারটা পরে ছড়ানো হয়েছে। ওকে, আমি তোমার একটু ফ্যামিলির ব্যাপারে একটু জানতে চাই। আসলে তোমার বাবা ইঞ্জিনিয়ার, তোমরা ৩ বোন। আম এই যে তোমার এত জনপ্রিয়তা পেলে, এত প্রশংসিত হচ্ছ, তোমার বাবা-মা কিভাবে তোমাকে দেখছে বা কি বলে, তারা কতটুকু খুশি হয়েছে আসলে? বাবা মা খুব সাপোর্টিভ আমার অ্যাক্টিং নিয়ে। বিশেষ করে বাবার সাপোর্টটা অনেক বেশি। আসলে অনেক সময় দেখা যায় যে বাবারা সাপোর্ট করে না, অনেকে বলে। হুম, হুম। তা আমার বাবা মা দুজনেই অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। অ্যান্ড উনাদের সাপোর্টে আসলে আমি আজকে এখানে। সবসময় ছোট ছোট বিষয় আগের থেকে যখন করতাম, বাবা সবসময় আমার কাজগুলো দেখতো, এটা তো আরো ফোকাস দিয়ে দেখে। অ্যান্ড বাবা বলে এটা এমন, এটা এমন, যে এটা এরকম করে করা উচিত, এটা এভাবে করা উচিত। সো বাবা বলে যে এটা অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড ইভেন লাস্টের যেই মেগা এপিসোড, মানে আমার যে মামা মারা যায়, সেটা যে আমার কান্না ছিল আমার বাবার হ্যাঁ, সাথে, হ্যাঁ, সেটা হ্যাঁ। দেখে আমার বাবা কান্না করে দিছিল। ও! সো আমার বাবা অনেক বেশি হ্যাপি যে আসলে আমি এত সুন্দর করে ক্যারেক্টারটা প্লে করেছি, এটা নিয়ে তো সে হ্যাপি। অ্যান্ড মানুষ যে আমাকে এত চিনতেছে, সেটাও তার খুব ভালো লাগে। তার অফিসের লোকজনও নিশ্চয়ই হ্যাঁ, প্রশংসা। তার অফিসের লোকজন এবং তার সাথে যখন বাইরে যাই, মানুষ যখন আমার সাথে ছবি ছবি তুলে, তখন তো ফ্যামিলি মেম্বারদের অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। আমার যতটুকু না লাগে, তাদের আরো বেশি লাগার কথা যে আহ, আমার বোন এবং আমার মা বাবা তাদের। ওকে। তোমার তুমি তো এখন ম্যাক্সিমাম মানে যে নাটকগুলা করছো, সেখানে বোনের ক্যারেক্টার করছো। নায়িকা হিসেবে কবে কাজ করবা? হ্যাঁ, সময় হলে কাজ করব। আরেকটু টাইম লাগবে হয়তো নায়িকা হতে, একটু টাইম দিচ্ছি। যখন সময় হবে তখন সবাই জেনে যাবে। তার মানে আমরা খুব শীঘ্রই অতিথিকে নায়িকা হিসেবে দেখতে পারবো। ইনশাল্লাহ, কারণ কি সবাই তো চাচ্ছে। এখন ইনশাল্লাহ যেদিন ভালো দিন হবে, ওদিন অবশ্যই একটা ভালো কাজ নিয়ে মানুষকে প্রেজেন্ট করব, যাতে হুম, মানুষের ওই যে মানুষের যে এক্সপেকটেশনস আমার প্রতি, সেটা যাতে আমি ধরে রাখতে পারি, এটাই হুম। দোয়া চাই। রাইট। আচ্ছা, আমি তোমার সাথে একটু মানে ছোট্ট একটা গেম খেলতে চাই। এটা গেমও ঠিক না আসলে। মানে কিছু আ প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। র‍্যাপিড ফায়ার। কাইন্ড অফ এরকম। আ তোমাদের এই গল্পে কিছু মানুষকে নিয়ে আমি প্রশ্ন করব। তাদের ব্যাপারে তুমি নেগেটিভ এবং পজিটিভ উত্তর দিবা। আমি হ্যাঁ। আমি মানে তো এটা অনেক তোমার ছোট, ওপিনিয়ন। জাস্ট আমি কেন না, না, জানবো? না, নেগেটিভ বলতে তো ওরকম নেগেটিভ না। মানে আচ্ছা, ফাইন। মানে ওকে, একটা ফানি নেগেটিভ হতে ওকে, পারে। ঠিক ওকে, আছে? ওকে। উম আর যদি না থাকে? না থাকলে স্কিপ ওকে। করবা। ওকে? সবার ১ম এ তোমার মামা মোস্তফা কামাল রাজ। कुछ नहीं है, कुछ नेगेटिव नहीं है, আচ্ছা, सब তাহলে पॉजिटिव। কেন, কেন? इधर से उधर तक पॉजिटिव। মানে তোমাকে কখনো বকা দেয়নি শুটিং এ? মানে ধরো যে একটা জিনিস ভুল করছো, এনজি আমি হচ্ছে। ভুল করলে, আমি এমন ভুল করে যেটা বকা দেওয়া উচিত, আমি নিজেকেই বকা দেই, কিন্তু সে পরে আমাকে আদর করে দেয়। বকা আচ্ছা। দিলে বকা দেয় না খুব একটা, বাট আমিও চাই না তাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিতে। তো যখন সে ডিসঅ্যাপয়েন্টেড হয় আমার খুব খারাপ লাগে। মানে আমিও এরকম সিলি সিলি ব্যাপারে একটু ঝামেলা করে ফেলি অ্যাক্টিং এ, তখন একটু মনে হয় একটু রাগ করে, বাট পরে আমাকে আদর করে দেয়। কি সেম ধরনের কি জিনিসটা ধরনের ভুল করো তুমি শুনি? এই যে খুব ধরেন খুব কঠিন সিন গুলো করে এসে, ধরেন খুব ইজি সিনে এসে যদি কিছু ঝামেলা হয় বা করতে পারতেছে না, তখন আসলে খুব নিজের উপর মেজাজ খারাপ হয় এবং মামাও রাগ করে যে এতগুলো সিন করে আসছে, এটাতে কি সমস্যা হচ্ছে। So, এরকম খুব কম হয়, একবারই হয়েছিল, পরে একটু বকা দিছিল, আবার পরে আদর করে দিছে। তুমি সর্বোচ্চ এনজি শট দিয়েছো কতবার? আমি খুব কম দেই, ঠিক আছে, আমি তাই? খুব কম দেই। শুধুমাত্র যদি সমস্যা হয়, যে ধরেন লেপেলের সমস্যা, অথবা আমি কোনো মানে আমি ফাম্বল খুব কমই করছি আমার মনে হয়। ওকে, এখন আমি জানি না, আসলে আমার মনে নেই, এতদিন ধরে শুট করছি, হইতেই পারে ফাম্বল হয়েছে, খুব কম হয় আমার। ওকে। এই গল্পে তোমার মামা নাদের চৌধুরী। আহ, সবই ভালো, মানে ওনার ওনার সাথে অনেক মজা লাগে অ্যাক্টিং করতে, খুব ফ্রেন্ডলি, ওকে। তোমার নেগেটিভ মামি? নেই। মা আমি
মামির নেগেটিভ কিছু নাই। মামির। মামি খুব চিল একজন মানুষ। মামির সাথে অ্যাক্টিং ফার্স্টে উনার সাথে একটু মানে ভয় পেতাম। বাট এখন উনার সাথে বন্ডিংটা এত আমাদের হয়তো আপনি ভিডিওটা দেখেছেন। তার সাথে আমার বন্ডিং খুব ভালো। এই যে একটা আচ্ছা। ভিডিও আমরা তাকে নাচছিলাম। তাকে তাকে শুরুতে কি রাগী মনে হয়েছে তোমার কাছে অনেক? রাগী না, একটু, একটু মানে আ রাগী না, একটু মানে ভয় পাচ্ছিলাম একটু মুডি যে মনে হচ্ছে, মনে হচ্ছে যে মুডি একটু মনে মুডি। হয় নাই। উনি সাপোর্টিভ ছিল অনেক। কারণ উনার সাথে আমার ছোটবেলা থেকে কাজ হয়েছে। তখন হুম, থেকে আমার ও অনেক আচ্ছা। সুইট লাগে। সো এটা আসলে মুডি কিছু মনে হয় নাই। অনেক ছোটবেলা থেকে অনেকে দেখি এবং আমাদের ১ম কাজটাতে আমাদের একটা সিন ছিল যেখানে উনি আমাকে থাপ্পড় মারে। আমাকে আর পায়েল আপুকে। ওকে। সো উনার সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। অ্যান্ড উনি অনেক সাপোর্টিভ। উনি আমাকে বলে যে, "এই ড্রেসটা পরে, এই ড্রেসটা পরলে সুন্দর লাগবে।" অথবা আমার ড্রেস পরে যদি সুন্দর লাগে তিনি আমাকে এটা বলেন। এবং তার সাথে আমার অনেক গল্প হয় এবং আ তার যে নাতি উৎসব ওর নাম। ওর সাথে আমার বন্ডিং খুব ভালো। উৎসব সারাদিন আমার কথা বলে এবং আমারও উৎসবকে খুব ভালো লাগে। সো আমরা ওকে। এরকম টাইম স্পেন্ড করি। সো নেগেটিভ কিছু নেই, অনেক ভালো লাগে। তোমার বড় ভাবি অর্থাৎ সোনিয়া বিনতে কামাল। নেগেটিভ? আসলে আমি না নেগেটিভ কিছু দেখিই নাই। আমি কি করব বলো তো? ওকে, তুমি তোমার মতো করে বলো। নেগেটিভই বলতে হয় এমন না, তুমি তোমার মতো করে পজিটিভ বলো। আছে, পজিটিভ আছে। অনেক মজা করে এবং আমাকে অনেক আদর করে এবং সে বলেছিল যে আমি নাকি আদরটা নিতে জানি এবং সে আদরটা দিতে জানে। ওকে, আর তোমার ছোট ভাবি কেয়া পায়েল? ছোট ভাবি, ছোট ভাবির সাথে অনেক আগে থেকে কাজ হয়। সো ছোট ভাবি অনেক ভালো। আমার খোঁজ খবর নেয়, পড়ালেখার খোঁজ খবর নেয়। সো ইয়া কি অবস্থা, কি করতেছো? বড় ভাই ফাহাদ ভাই? ফাহাদ ভাই আছে, খারাপ দিক আছে বলবো? বলো বলো। ফাহাদ ভাইয়ের খারাপ দিক না, অ্যাকচুয়ালি এটা কোনো খারাপ দিক না। সে আমাকে এটা নিয়ে খুব ডিস্টার্ব করে। সে আমার মাকে দেখলে খালি পড়াশোনার কথাটা বলে। সে খালি আমার মাকে দেখলে পড়াশোনার কি কথাটাকে বলে? উঠায়। "আন্টি ও পড়তে বসে না কেন আন্টি? আন্টি ও পড়তে বসে তুমি ফোন টিপতেছো কেন? এই টাইমটা পড়লেও তো পারো।" তুমি কি শুটিং সেটে বসে বসে পড়ো? পড়েছো? আমি শুটিং সেটে পড়েছি। আমার পড়া লেগেছে আরকি। আম আমি অনেকদিনই পড়েছি, এরকম হয়েছে। আর যখনই আমি একটু ফোন ধরতাম তখনই ফাহাদ ভাই বলতো যে, "এই তুমি এই টাইমটা পড়লেও তো পারো। এই টাইমে ফোন ধরতেছো কেন তুমি?" তোমার তো পরীক্ষার মধ্যেও শুটিং চলছিল, রাইট? হ্যাঁ, আমার টেস্ট পরীক্ষার মধ্যে শুট চলেছিল বাট এসএসসির মধ্যে চলছিল না। তখন কিভাবে মানে? অনেক কষ্ট হয়েছে আরকি। ওটা অনেক স্ট্রাগল ছিল। এটা মানে অনেক কষ্ট করে করেছি। কারণ কি হচ্ছে, রাত পর্যন্ত শুট হতো আমাদের। পরে আমি একদিন পড়তাম, পরের দিন আমি পরীক্ষা দিতাম। বাট ওইবার আমি জানি না আমার রেজাল্ট অনেক ভালো এসেছিল আলহামদুলিল্লাহ। ওকে, তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড? আমি হচ্ছে আর্টস। আর্টস। ওকে। তারপর হচ্ছে তোমার ছোট ভাই যার সাথে তোমার সবচেয়ে বেশি ভালো বন্ডিং, সামির ভাই অর্থাৎ খায়রুল বাশার। ভাইয়ার সাথে সিন করতে গেলে আমার হাসি আসে অনেক। আমার অনেক হাসি আসে। অ্যান্ড যখন ভাইয়া একটা সিন ছিল আমার উপর চিল্লায়, ওই সিনে তো আমার হাসতে, হাসতে মানে অবস্থা খারাপ। মানে হাসি মানে কান্না যে মানে হাসতে, হাসতে কান্না চলে আসে। কারণ কি উনি তো আমার উপর কখনো চিল্লাই নাই। ফাহাদ ভাই চিল্লানোটা মানা যায় একটু রুড হইলো। বাট উনি যখন চিল্লাইছে ওটা মানে উনিও হাসতে, হাসতে শেষ, আমিও হাসতে, হাসতে শেষ। তো মানে আমাদের সিনটা বারবার টেক হচ্ছিল, এনজয় হচ্ছিল। ওকে, এরপর হচ্ছে তোমার মা দীপা খন্দকার। উনার থেকে আমি ওই যে ওই শান্তির স্নিগ্ধ যে অ্যাক্টিংটা থাকে না যে, "কেন করিস মা?" ওই পেশেন্সটা চাই। কারণ কি ফারহানা এত তাড়াতাড়ি কথা কেন বলে? একটু ধীর হও। আগে ফারহানা ধীর হয়ে যাবে। আগে হয়তো যদি কেউ সিজন-টিজন বার হয় হয়তো একটু রিল্যাক্স হয়ে যাবে মায়ের মতো। ওকে, তোমার বাবা? বাবার সাথে তো সবচেয়ে মানে বাবার সাথে সবচেয়ে বেশি সিন মানে বেশি সিন করেছি। আ বাবার সাথে অ্যাক্টিংটা করতে অনেক বাবার সাথে তো আমার আসলে অনেক ছোটবেলায় কাজ হয়েছিল। তো উনার সাথে দেখা গেল যে ফার্স্ট এর একদম কাজ। তো উনিও খুব সাপোর্টিভ এবং আমি হচ্ছে উনার সাথেও কাজ করার টাইমে একটু টেন্স ছিলাম যে আসলে আমি তো উনার সাথে খাপ খাওয়াতে পারবো নাকি না। অথবা উনার কি মনে হবে যে আমি পারতেছি না অ্যাক্টিংটা, বা কারো মনে হবে নাকি না যে হ্যাঁ হুম, হচ্ছে না। কারণ কি আমি চাই না, কেউই চায় না যে নিজের কমটা দিতে, তাই না? তো আমি অলওয়েজ চাচ্ছিলাম একটু বেশি দিতে। বাট উনি অনেক সাপোর্টিভ ছিল এবং খুব কমফোর্টেবলি অ্যাক্টিং করতে পেরেছি। আমি একটা প্র্যাঙ্ক করতে চাই। প্র্যাঙ্কটা হচ্ছে, যেহেতু সামির অর্থাৎ খায়রুল বাশার সাথে তোমার সবচেয়ে বেশি ভালো বন্ডিং, তুমি তাকে এখন ফোন করবে, ঠিক আছে? ফোন করে বলবে, সামির ভাই আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, তো আমি এখন কি করবো বলো? মারবে, মারবে, আমরা একটা প্র্যাঙ্ক, পরে তুমি বলে দিবা। মারবে, তুই কই? তা তুমি তার রিয়াকশনটা নেওয়ার পর তখন তুমি বলে দিবা যে ভাই আমরা এরকম শোতে আছি, এটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? সো আমরা সে একদম আমাকে যে কি বলবে। আচ্ছা শুনি না, আমরা এই মজাটাই হোক না এখন। খায়রুল বাশার ভাইকে ফোন দেওয়া হচ্ছে, দেখি তার রিয়াকশনটা কি হয়। ঠিক আছে, আমি ফোন দিছি। বিয়ের কথা বলবা, বিয়ের কথাটা। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কি আছেন খবর ভাইয়া? তোর?
ভালো। আর ভালো লাগে না আসলে শুটিং এ। বল তুমি কি বিজি ভাইয়া? শুটিং এ বল, কি বলবি তাড়াতাড়ি বল। আহ, আমি না আসলে একটা ছেলেকে পছন্দ পরীক্ষা করি। আজকে আমি একটা ছেলেকে পছন্দ করি। কি ঘটনা, কি কি হচ্ছে? এখন আমি ওকে বিয়ে করতে চাই। তোর বয়স হয়েছে বিয়ে করার? বাসায় সবাই জানে? করে ফেলতেছে, বাসায় জানে না দেখে তো তোমাকে ফোন দিছি। হাত পড়তে দাঁতটা ছেড়ে দেবো, সবাই করে ফেলতেছে মানে কি? সবাই তো করে ফেলতেছে। কি 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 পাগল নাকি, কি হচ্ছে ঘটনা কি? আমি পছন্দ করি ছেলেটাকে। পছন্দ করি সেটা ঠিক আছে, ভালো। আন্টি জানে? বাসায় জানে? বাসায় কেমনে জানবে? তোমার মনে হয় বাসায় জানলে মানে তো বিয়ে- তুমি কি বিয়ে এক্সপেক্ট কিভাবে করতেছো তোরা? আসলে? তুই তো বিয়ে করবি কিভাবে, তুই পালাই যাবি? পালাই গেলে তো কোনো মজাই থাকবে না, বড় করে বিয়ে হবে না। ধুর, তাদের বাসায় কথা বলতে হবে। তুমি কথা বলে দাও না বাসায় একটু। তোর কি মাথা টাথা গেছে নাকি? আমি তো সামনে পেলাম থাপ্পড় দিয়ে আমারও মনে হচ্ছে আমার মাথাটা গেছে, কিন্তু কি করবে বলো? তুই মজা নিতেছিস? ম- মজা কেন নিব? তোমার কি মনে হয় আমি এসব নিয়ে মজা নেই? আমি আজ পর্যন্ত এটা নিয়ে মজা নিছি? বলতেছিস কেন? এখন কি ঘটনা, কি এখন কি আমার আমার কি বাসায় এটা নিয়ে বলতে হবে? হ্যাঁ, তোর পরীক্ষা চলতেছে না? পরীক্ষা শেষেই কাহিনী শেষ করব, মানে কাহিনী শুরু করব। কাহিনী শুরু করবে পরীক্ষা। আমাকে আবার একটা কল দে। হ্যাঁ, পরীক্ষার আগ পর্যন্ত এসব মাথা থেকে, পরীক্ষার আগ পর্যন্ত সব মাথা থেকে ফেলে পরীক্ষার পরে আমাকে তারপর তুমি কিছু করবা? সেটা পরে তো দাঁতগুলো থাকবে কিনা এটা আমি বুঝতেছি না, বাট ঠিক আছে। পরীক্ষার পরে কল দিই, ব্যাপারে আমরা একটু বসি। হ্যাঁ, আন্টিকেও ডাকি, সবাই বসি, তারপর ব্যাপারটা আমরা দেখতেছি। আন্টিকে ডাকা যাবে না। আঙ্কেলকে ডাকবো? আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে একটা ইন্টারভিউতে আসছি এই তো বলি পাগল টাগল হয়ে গেলি নাকি? বাংলা ভিশনে। আমি জানতাম, বললাম না সে আমাকে মারবে। তুমি আমার লোকেশন চাও নাই কেন? আমি তো বলতেছিলাম সে আমার লোকেশন যে আমাকে মারতে আসবে। আমি তো এত হঠাৎ হয়ে যায়, আমি বুঝতে চাচ্ছিলাম আসলে তুই কি করতেছিস, কি ভাবতেছিস। আচ্ছা, কথা আহ, কেন? বাসার ভাই আপনাকে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। আমার নাম হাসনাত জুবায়ের। আমরা আসলে একটা ছোট্ট প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম আর কি, যে কারণে আপনাকে ফোন করা। থ্যাংক ইউ সো মাচ আপনার রেসপন্সের জন্য, এবং আপনার এই এটা আমাদের গল্পের জন্য মানে খুবই খুবই চমৎকার একটা ধারাবাহিক ছিল, এবং আমরা খুবই খুশি আসলে এত সুন্দর একটা কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া, বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোর পাইনি তারপরে। ওকে, আমরা খুবই क्या চমৎকার একটা करवा दिया? এখন কয়দিন যেটা নিয়ে আমাকে পচাবে আল্লাহ জানে। ওকে, আমরা একদমই শেষ দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। যাওয়ার আগে একটু তোমার কণ্ঠে গান শুনতে চাই। কি ভাই, বাংলা বিষয় আমাকে তো অনেক কঠিন কঠিন কাজ করাচ্ছে। এটা গান শুনি না তোমার কণ্ঠে। আমি গান গাইতে পারি না। তুমি তো ভালো হিন্দি পারো দেখি, একটা হিন্দি গান শোনো না আমাদেরকে। হিন্দি, আমি হিন্দি ভালো পারি, হিন্দিতে কথা বলে শোনাবো? না, আমরা গান শুনতে চাই। আপনি গান গান, আমি গান গাই, আমার গলা তো আজকে ভেঙে গেছে ঠান্ডায়। আমি গান গাইতে পারি না। একদম শেষ দিকে, শেষ হওয়ার আগে বা শেষ করার আগে তোমার যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তোমার? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফারহানাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। শুধুমাত্র ফারহানাকে না, ঈর্ষাদ অতিথিকে এখন ভালোবাসা দিবেন, কারণ কি ফারহানার তো চ্যাপ্টার। তোমার এই ফারহানা নামের জন্য কি ইচ্ছা অতিথি নামটা একটা মানে ঢাকা পড়ে যাচ্ছে এরকম? না, এখন আগে হয়তো হতো যখন একটু একটু ফেমাস হয়েছিল, বাট এখন আলহামদুলিল্লাহ সবাই ঈর্ষাদ অতিথিকেও চিনে, ইনশাল্লাহ আরো চিনবে, এবং আমি চাই আপনাদের জন্য আরো আরো ভালো ভালো কাজ দিতে, সেটা যাতে করতে পারি এই জন্য দোয়া করবেন, এবং সুন্দর মতো যাতে ডেবিউ বলেন সেটাও যাতে করতে পারি, অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইউ আর ওয়েলকাম। প্রিয় দর্শক, আমাদের সকলের পছন্দের চরিত্র ফারহানা এবং প্রিয় অভিনেত্রী ঈর্ষাদ অতিথির সাথে আড্ডা দিলাম। অনেক মজার মজার সময় কাটলো আমাদের। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।